বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আইসিটির 6 নম্বর অধ্যায়, ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটা ডেটা শব্দটি ল্যাতিন শব্দ ডেটাম এর বহুবচন। ডেটা অর্থ হচ্ছে তথ্যের উপাদান, সোজা কথা আর কি। অর্থাৎ আমরা ডেটাকে অর্থবোধক করার জন্য আমরা সাজিয়ে লিখি। সাজিয়ে লেখার পর সেটা হয় আমাদের তথ্যে পরিণত হয় বা ইনফরমেশনে পরিণত হয়। যেমন ধরো, এইখানে যদি এই বক্সটাতে যদি আমরা খেয়াল করি, এই বক্সের মধ্যে কি লেখা আছে? এই বক্সের মধ্যে লেখা আছে নাম, একটা সংখ্যা আছে, রায়হান, ইসাক, অপারেটর, এইভাবে এলোমেলো দেওয়া আছে। কিন্তু এটাকে যখন আমরা একটু সাজিয়ে লিখব, নাম, অফিসার, পদবী অফিসার, বেতন এত, কোড নং এত, এই যে এটা একজনের সম্পর্কে তথ্য দিচ্ছে। এগুলো আগে বিচ্ছিন্ন ডাটা ছিল বা ডাটা বিচ্ছিন্ন থাকে। ডাটাকে যখন সুন্দরভাবে গুছিয়ে লেখা হয় তখন ওইটা তথ্যে রূপান্তর হয়। হ্যাঁ, সেম জিনিস এটা। তাহলে ডাটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক এবং এটা নিজে কোনো ওইভাবে অর্থ প্রকাশ করে না, কারো সম্পর্কে কোনো কিছু সম্পর্কে তথ্য দিতে পারে না, এটা জাস্ট বিচ্ছিন্ন সামথিং। কিন্তু ডাটা যখন একত্রিত করা হয় এবং সাজানো হয় সুন্দরভাবে তখন ওইটা তথ্যে রূপান্তর হয়। আর এটা হচ্ছে তথ্য। তাহলে একটু তথ্য সম্পর্কে আমরা জেনে নেই। সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পরে, যে সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল যে ফলাফল পাওয়া যায় তাকেই বলা হয় তথ্য বা ইনফরমেশন। এটা মুখস্থ করে নিবা। হ্যাঁ, মূল কথা হচ্ছে সরবরাহকৃত ডেটা, আমাদের হাতে যে ডেটা আছে সেই ডেটা থেকে প্রক্রিয়াকরণ করে, মানে নামের কলামে সবগুলো নাম লিখবো, পদবীর কলামে সবগুলো পদবী লিখবো, ওই ব্যক্তির কার বেতন কত, এই যে এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। কীকরণ? প্রক্রিয়াকরণ। এরপর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে, অর্থাৎ যেই ডাটাগুলো আমাদের দরকার ওই ডাটাগুলো আমরা নিয়ে, অর্থাৎ ওটাই আমাদের চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় তথ্য বা ইনফরমেশন। আর দরকার নেই। এবার দেখো এখানে একটা ডায়াগ্রাম দিছে। ডায়াগ্রাম হচ্ছে ডেটা, প্রসেস, ইনফরমেশন। অর্থাৎ ডেটা থেকে আমরা ডেটা তো ডেটাই, যেখানে মানে বিভিন্ন ধরনের উপাত্ত থাকে আর কি। আর ওইটা প্রসেস করা মানে হচ্ছে তোমার সিরিয়াল করা, কোনটা দরকার কোনটা দরকার না এগুলো বাছাই করে এনে সিরিয়ালে বসানো, এগুলো বলা হয় প্রসেসিং কার্যক্রম। দেন ওইটা একটা ইনফরমেশনের রূপ নেয়, তথ্যের রূপ নেয়। ঠিক আছে স্যার? যদি আরও উদাহরণ দিয়া বলি, তোমার কথাই যদি বলি, জাস্ট একটা বিচ্ছিন্ন কাগজের মধ্যে এইখানে কয়েকজনের নাম আছে, বয়স আছে, আছে ইত্যাদি। এখন ধরো ওইখান থেকে আমি দিন ইসলাম নিলাম, বয়স এত এত নিলাম, মোবাইল নাম্বার এত, তারপরে তোমার এই ক্লাস এত, উচ্চতা এত, এইটা যখন সাজাইলাম তখন তোমার ব্যাপারে একটা তথ্য দাঁড়াইছে। কিন্তু এগুলো যখন এলোমেলো একটা জায়গাতে ছিল এইরকমভাবে, তখন কিন্তু এগুলো তথ্য ছিল না, এগুলো ডাটা ছিল এগুলো। এই এবার আসলে ডেটা ইনফরমেশনের মধ্যে পার্থক্য হালকা আলোচনা করি, অত বেশি কিছু না এটা। তথ্যের ক্ষুদ্রতম একককে ডাটা বলা হয়। ডেটা হচ্ছে একক ধারণা, সকল ডেটাই তথ্য নয়, সকল তথ্যই ডেটা। ঠিক আছে? আবার তথ্যের ক্ষুদ্রতম একককে ডাটা বলা হয়। ডেটাকে প্রক্রিয়াকরণ করে প্রাপ্ত অর্থবহ ফলাফলকে তথ্য বলা হয়। ডেটা হচ্ছে একক ধারণা, তথ্য হচ্ছে সমন্বিত ধারণা। ডেটা হচ্ছে একক ধারণা, অর্থাৎ একটা জিনিস হচ্ছে ডেটা, যেমন নাম, ইশাক। আর অনেকগুলো ডেটা একত্রিত সমন্বয় করা হইলে ইনফরমেশন বা তথ্য তৈরি। এই জন্য এটাকে বলা হয় তথ্য হচ্ছে সমন্বিত ধারণা, অর্থাৎ কতগুলো ডাটার রূপ আর কি একত্রে। সকল ডেটাই তথ্য নয়, সকল তথ্যই ডাটা। সকল ডেটাই তথ্য হইতে পারে না। হ্যাঁ, সকল তথ্যই ডাটা। ডেটা দ্বারা যে কোনো বিষয় পুরোপুরি ভাবার্থ প্রকাশ পায় না। আর ছাত্রদের প্রাপ্ত নম্বর ভিত্তিতে তৈরি ফলাফল হচ্ছে তথ্য। এটা ভাবার্থ প্রকাশ, একটা অর্থ প্রকাশ করে একটা। ওকে, ডেটা সাধারণত সাজানো থাকে না, তথ্য সব সময় সাজানো থাকে। এটি প্রসেসের পূর্বের অবস্থা, এটি প্রসেসের পরের অবস্থা। ডেটা সরাসরি ব্যবহার করা যায় না, তথ্য সরাসরি ব্যবহার করা যায়। একজন ছাত্রের নাম, রোল, ঠিকানা, নম্বর হচ্ছে ডেটা। আর তথ্য দ্বারা যে কোনো বিষয়ের ভাব প্রকাশ পায় যা সবাই বুঝতে পারে। ওকে, এবার আমরা শিখব ডেটা বেজ। দেখো বেজ মানে কি? বেজ মানে হচ্ছে ঘাঁটি। বেজ মানে হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। আমরা যেরকম বলি তোমার এই সামরিক ঘাঁটি বা সামরিক বেজ। ঠিক আছে? তো এইখানে
এ, সামরিক বেজের মানে হচ্ছে ওই বেজের মধ্যে সামরিক বিভিন্ন যন্ত্র অস্ত্র এগুলোর সমাবেশ ঘটানো হয়, এই জন্য এটারে বলে সামরিক বেজ। ঠিক ডেটাবেজ মানে হচ্ছে যেই বেজের মধ্যে ডেটার বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত বিন্যস্ত থাকে ওইটারে বলা হয় ডেটাবেজ। তো আমরা একটু পড়ে নিই। ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে গাঁটি বা সমাবেশ। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ। তাইলে কি পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেস। এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেস। কোনো একটি প্রতিষ্ঠানের সমগ্র ডেটা ওই প্রতিষ্ঠানের ডেটাবেস সংরক্ষিত থাকে। ডেটাবেসের আওতায় এক বা একাধিক টেবিল, কুয়েরি, ফর্ম, রিপোর্ট, ম্যাক্রো, মডিউল ইত্যাদি ফাইল থাকতে পারে। অর্থাৎ ডেটাবেস হচ্ছে ব্রড ডেটা সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি যা সহজে ব্যবহার, ব্যবস্থাপনা ও আধুনিকীকরণ করা যায়। আমাদের চারপাশে অজস্র তথ্য বা উপাত্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে এই সমস্ত তথ্যের সমাবেশকে ডেটাবেস বলা যাবে না, কারণ ডেটাবেস হচ্ছে সেসব ডেটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে। যেমন অর্থাৎ ডেটা বললে হবে না, এগুলোর সাথে সম্পর্ক থাকতে হবে। ঠিক আছে, এক টেবিলের সাথে আরেক টেবিলের সম্পর্ক, এক ফাইলের সাথে আরেক ফাইলের সম্পর্ক, একটা রিলে এক এলোমেলো করে আয়ানে দিলেই ওইটা ডেটাবেস হয়ে যাবে না। তুমি জানো সামরিক বাহিনীতে যেই তোমার এয়ারফোর্স না, ধরো যে কোনো সামরিক বেস, ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের অস্ত্রের সমন্বয় ঘটানো হয়, সমাবেশ ঘটানো হয়, এবং এগুলো ইন্টিগ্রেটেড, একটার সাথে আরেকটা নেটওয়ার্ক করা থাকে, কিন্তু এগুলো বিচ্ছিন্ন না, এগুলো নেটওয়ার্ক করা, এটারে বলে ডেটা লিঙ্ক, ঠিক আছে। এরকম জিনিসগুলো বিচ্ছিন্ন না, ডেটাবেজের মধ্যে এগুলো একটার সাথে আরেকটার নিবিড় সম্পর্ক থাকে। এই হচ্ছে আমাদের ডেটাবেস। এবার আমরা দেখব ডেটাবেস ব্যবহারের সুবিধা আর ডেটাবেস ব্যবহারের অসুবিধা। এত বেশি ইয়ার দরকার নেই, আমরা জাস্ট কয়েকটা দেখি। ডেটা অতি দ্রুত উপস্থাপনা পরিচালন করা যায়। তুমি যখন কিছু গোছাইয়া রাখবা, ধরো বাসার মধ্যে তোমার পোশাক, তোমার ব্যবহার্য যে কোনো জিনিস, এগুলো যদি তুমি গোছাইয়া এক জায়গাতে নির্দিষ্ট করে রাখো, তাহলে তুমি আগে থেকেই জানো যে এগুলো কোথায় আছে, কিভাবে আছে। ঠিক আছে, সেমভাবে এটাও সেম। ডাটা বেস ওইখানে সব সুবিন্যস্ত থাকে, একটার সাথে আরেকটা সম্পর্কিত থাকে, সবগুলো গোছালো থাকে, এজন্য অতি দ্রুত উপস্থাপন ও পরিচালন করা যায়। আরেকটা সুবিধা হচ্ছে ডেটাকে আপডেট করা যায়। আমার যখন প্রয়োজন আমি আমার এক্সেল শিট বা স্প্রেডশিট বা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ঢুকে আমার ফাইলটা ওপেন করে আমি যে কোনো সময় যে কোনো তথ্য পুনরায় লিখতে পারি এডিট করে। এটা হচ্ছে আপডেট করা। ডেটাবেজের তথ্যসমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। অ্যাসেন্ডিং মানে হচ্ছে তোমার বড় থেকে ছোট, ছোট থেকে বড়, সেটা এটা এমনভাবে হইতে পারে, অথবা হইতে পারে এ বি সি ডি, এই সিরিয়াল হইতে পারে, এগুলো শর্টিংও বলে। আবার হইতে পারে জেড থেকে উল্টা, এভাবে বিভিন্ন ধরনের অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। অল্প সময়ে ডেটার বিন্যাস ঘটানো যায়, যেহেতু এগুলো সফটওয়্যার কেন্দ্রিক, অল্প সময়ে এগুলোর বিন্যাস করতে করতে পারা যায়। বিভিন্ন ফর্মুলা দিয়ে তুমি ধরে এগুলোকে সাজানো লাগে না। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করলে এগুলো হয়ে যায়। সহজে ডাটা রেকর্ড খুঁজে বের করা যায়। আমরা জানি সার্চিংয়ের মাধ্যমে সহজেই ডাটা খুঁজে বের করা যায়, অথবা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওই পদ্ধতিও ডাটা খুঁজে বের করা যায়, মানে সব কিছুই সহজ হয়। অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে ডেটাবেস বাস্তবায়ন ব্যয়বহুল ও প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনসম্পদ দরকার। এটা বাস্তবায়ন করার জন্য প্রচুর টাকা দরকার, অর্থাৎ টাকার প্রয়োজন। তারপরে হচ্ছে প্রশিক্ষণ, এটা পরিচালনা করা, এটাকে তোমার অ্যাক্টিভ করার জন্য বা এই কাজটা সম্পাদন করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনসম্পদ দরকার। অর্থাৎ যারে তারে দিয়ে তো এই কাজগুলো করানো যাবে না, যে এগুলো জানে তারে দিয়েই করাইতে হবে। তারপরে আরেকটা অসুবিধা হচ্ছে ডেটাবেজের নিরাপত্তা না থাকলে ডেটা হ্যাকিং সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি ও সুনাম নষ্ট হতে পারে। যে নিরাপত্তা থাকতে হবে, নাহলে ডেটা চুরি হতে পারে। এখন ডেটা চুরি, কেউ কম্পিউটারে হাত দিয়ে ঢুকে নিয়ে যেতে পারে, এটা একটা। আর একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে হ্যাকিং টুলস দিয়ে অনলাইনের মাধ্যমে নিয়ে যাওয়া, বিভিন্নভাবে নিতে পারে। এগুলা অসুবিধা আর কি। অর্থাৎ আমার সব ডেটা আমার কম্পিউটারে, এখন এগুলো তো চুরি হয়ে যেতে পারে, এরকম আর কি। ভুল ডেটার কারণে ডেটাবেস অকার্যকর প্রভাবিত হতে পারে। ঠিক আছে, ভুল ডেটার কারণে ডেটাবেজ অকার্যকরভাবে প্রভাবিত হতে পারে। অর্থাৎ আমরা সব সময় কি আর সব কিছু আমাদের মানে তোমার ইয়ার অভাবে,
সচেতনতার অভাবে অনেক সময় ডেটাবেজের মধ্যে ভুল তথ্য ঢুকে যেতে পারে। ভুল তথ্য ঢুকে গেলে এ, আমার ডেটাবেসটা প্রভাবিত হবে, স্বাভাবিকভাবে সঠিক হবে না, অকার্যকর হবে। হ্যাঁ, এবার আসো আমরা একটু জানার চেষ্টা করি ডেটাবেজের প্রকারভেদ। ডেটাবেজের প্রকারভেদ। ডেটাবেজের প্রকারভেদে কি কি আছে? ডেটাবেজের প্রকারভেদে আছে সাধারণত দুই ভাগে গঠন করা যায়। গঠন অনুযায়ী, কি অনুযায়ী? ডেটাবেজ দেখতে কেমন, গঠন অনুযায়ী দুই ধরনের ডেটাবেজ আছে। একটা হচ্ছে সাধারণ ডেটাবেজ আর একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেজ। সাধারণ ডেটাবেজ ব্যাপারটা হচ্ছে কি, খুব সিম্পল। এক টেবিলের পরস্পর সম্পর্কবিহীন একাধিক টেবিলের সাহায্যে গঠিত ডেটাবেস। অর্থাৎ একটা ডেটাবেজ আছে, ওইখানে এক টেবিলের সাথে আরেক টেবিলের সম্পর্ক নেই, এক ফাইলের সাথে আরেক ফাইলের সম্পর্ক নেই, মানে সম্পর্কবিহীন, ঠিক আছে, ফাইল বা সম্পর্কবিহীন ডাটা, এটা হচ্ছে সাধারণ ডাটাবেস। আর রিলেশন মানে সম্পর্ক, ঠিক আছে। তাহলে রিলেশনাল ডাটাবেস মানে হচ্ছে যে এখানে এক টেবিলের সাথে আরেক টেবিলের ডাটাবেসের কানেকশন আছে, সম্পর্ক আছে, লিঙ্ক করা আছে, ওইটারে বলে তোমার রিলেশনাল ডাটাবেস। খুব সিম্পল। এবার আসো ডাটাবেসের বিভিন্ন উপাদান, এগুলো তুমি অলরেডি জানো যেহেতু তুমি কম্পিউটারের কোর্স করছো। ডাটাবেসের বিভিন্ন উপাদানের মধ্যে আছে ডেটা। এই যে এটা যদি খেয়াল করো, এটা যদি তুমি খেয়াল করো, এখানে প্রত্যেক ঘরের মধ্যে যে জিনিসগুলো আছে, লেখাগুলো, এগুলো সব ডাটা। আর ফিল্ড হচ্ছে প্রত্যেকটা, যেখানে যেখানে লেখা আছে একটা বক্স আছে, ঠিক আছে, এই যে বক্সগুলা, এই প্রত্যেকটা বক্সের বলা হয় ফিল্ড। প্রত্যেকটা বক্সকে বলা হয় কি, ফিল্ড। সম্পর্কযুক্ত ফিল্ডকে একত্রে রেকর্ড বলা হয়, রেকর্ড। কি বলা হয়? রেকর্ড। সম্পর্কযুক্ত ফিল্ডকে একত্রে রেকর্ড বলা হয় বলতে স্যারা যদি আরেকটু বুঝিয়ে বলি, তাহলে হচ্ছে যেমন এখানে হচ্ছে 4 নম্বরে আছে 4, রতন, অফিসার, ফাইন্যান্স, বরিশাল বাড়ি, জন্ম তারিখ জয়নিং ডেট এত, বেতন এত। এই যে রেকর্ড, এই যে একজন ব্যক্তির যে, এটারে আমরা কলামের দিক থেকে, টেবিলের দিক থেকে বলতে পারি এটা রো। আবার এটার আরেক নাম হচ্ছে রেকর্ড, ঠিক আছে, আরেক নাম হচ্ছে রেকর্ড। তারপরে তোমার ডেটা টেবিল সিম্পল, পুরোটাই হচ্ছে আমাদের ডেটা টেবিল। ডান। এবার আসো আমরা এবার শিখবো ডেটাবেস সফটওয়্যার। কি শিখবো? ডেটাবেস সফটওয়্যার, যেই সফটওয়্যারের মাধ্যমে ডেটা তোমার করা হয়, প্রসেসিং করা হয়, ডেটাবেস ম্যানেজমেন্ট করা হয়, সোজা কথা, বা ডেটা সংরক্ষণ করা হয়। তো এটা সম্পর্কে একটু জেনে নিই। যে সফটওয়্যারের সাহায্যে কোনো ডেটা সংরক্ষণ করে প্রয়োজন অনুসারে ওইগুলো সাজানো বা অন্য কোনো কাজে লাগানো যায় তাকে ডেটাবেস সফটওয়্যার বলা হয়। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। দেখো ডেটাবেস মানে আমরা জানি, ডেটাবেস মানে কি, ডেটাবেস অলরেডি সংজ্ঞা পড়ে আসছি। ম্যানেজমেন্ট মানে হচ্ছে ব্যবস্থাপনা, সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি। তাইলে ওই ডেটাবেসকে ব্যবস্থাপনা করার পদ্ধতি, ম্যানেজ করার পদ্ধতি। ম্যানেজ মানে কোনটা কীভাবে হবে, কীভাবে থাকবে, কীভাবে আমি এগুলো কাজে লাগাবো, এভরিথিং A to Z কার্যক্রমকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসাই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর এটা করে সফটওয়্যার, ঠিক আছে। তো এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে সংক্ষেপে বলে DBMS, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত ডেটা, তথ্য, রেকর্ড, অ্যাক্সেস, সংরক্ষণ, নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। এই যে সংজ্ঞা চলে আসছে, দ্যাটস ইট। এবার আসো, আর বেশি দরকার নেই আমাদের। তারপর আমরা যাই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা DBMS এর প্রধান 3টি কাজ হচ্ছে ডেটাবেস তৈরি করা। কি করা? ডেটাবেস তৈরি করা। অর্থাৎ ডেটাবেস তৈরি করতে হবে। তারপর ডেটা ইন্টারোগেশন। ক্রিয়েশন, ডেটাবেস ইন্টারোগেশন। 3 নম্বর হচ্ছে ডেটাবেস রক্ষণাবেক্ষণ, ডেটাবেস রক্ষণাবেক্ষণ। এবার আসো, এগুলো আমরা আলোচনা করবো একটু পরেই। কয়েকটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো হচ্ছে সফটওয়্যারের নাম। এগুলো হচ্ছে কিসের নাম? সফটওয়্যারের নাম। এগুলো মুখস্থ রাখতে হবে মাস্ট। এখান থেকে MCQ আসে এবং ভবিষ্যতেও এগুলো কাজে আসে, সিম্পলি এগুলো কাজে আসে। কয়েকটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেমন মাইক্রোসফট অ্যাক্সেস, ওরাকল, MySQL, মাইক্রোসফট SQL সার্ভার, SQLite, তারপর হচ্ছে PostgreSQL ইত্যাদি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক কাজসমূহ দেখো, ভিডিও পজ করে এটা পড়ে নিবা। এগুলো খুব সিম্পল, এগুলো মুখস্থ করে মনে রাখতে হয় এগুলো, হ্যাঁ।
এখানে 11টা অপর পৃষ্ঠায়ও আছে, ওইগুলোও দেখাচ্ছি। তাইলে আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। পজ করে দেখে নিবা, পড়ে নিবে এটা। এবার আসো, এখানে আছে ডেটাবেস ম্যানেজমেন্টের সুবিধা ও অসুবিধা। ডেটাবেস ম্যানেজমেন্টের সুবিধা কি? ডেটাবেস ম্যানেজমেন্টের সুবিধা হচ্ছে ডেটার বাহুল্য কমায়। ডেটার বাহুল্য, দেখো আমরা অনেক সময় অনেক জিনিস 2-3 বার লিখি, কারণ ডেটার সমুদ্র। এখন আমি কি জানি যে আমি এটা আগে লিখছি বা এই তথ্য আছে, এই জিনিসটা এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে হয় না, দরকার নেই। আবার আরেকটা জিনিস হচ্ছে আরও, মানে এটা তো একটা প্রাথমিক উদাহরণ, কিন্তু সফটওয়্যারের মধ্যে আসলে যেটা যেভাবে কাজ করে, যেমন একটা ডাটা, একটা ডাটা আমি একবার লিখছি, এই ডাটাটা আবার আরেকটা একটা টেবিলের মধ্যে লিখছি, কিন্তু আরেকটা টেবিলে ডাটাটার প্রয়োজন হয়েছে, কিন্তু আমার কি ওইখানে এটা লেখা লাগবে? লেখা লাগবে না। আমি এখান থেকে সেল কল করলে ওই ডাটা ওইখানেও শো করবে, তাহলে বারবার করা লাগতেছে না এগুলো। তারপরে ভুল ডেটা এন্ট্রি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, সহজে ও দ্রুত নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা যায়। আমরা অলরেডি এটা পড়ে আসছি এখানে, এটার সাথে ওইটারগুলা প্রায় মিল। ডেটা শেয়ার করা যায়, ডেটার সঠিকতা নিশ্চয়তা প্রদান করে, চাহিদা মতো বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা যায়, অননুমোদিত ব্যবহার রোধ করা সহ ডেটার নিরাপত্তা নিশ্চিত করে, উন্নয়ন ও ব্যবস্থাপনা খরচ কমায়, ব্যাকআপ ও রিকভারি সার্ভিস দেয়। অসুবিধা হচ্ছে অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন, পদ্ধতিগত জটিলতা থাকতে পারে, অধিক ব্যয় সাপেক্ষ, ভুল ডেটা এন্ট্রি সম্পূর্ণ ডেটাবেসকে প্রভাবিত করতে পারে, অধিক মেমোরির প্রয়োজন হতে পারে, সিস্টেম ফেল করা অথবা ভাইরাস বা হ্যাকারের আক্রমণে সম্পূর্ণ কার্যক্রম ব্যাহত হয়ে আর্থিক ক্ষতি হতে পারে। দ্যাটস ইট। এবার আসো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারের ক্ষেত্রসমূহ, মানে সোজা বাংলা যদি আমি বলি, সহজ বাংলা যদি আমি বলি, এই ডেটাবেস ম্যানেজমেন্ট, এই যে কাহিনীটা, এই যে ব্যাপারটা, এটা কোথায় কোথায় ব্যবহার হয়, ঠিক আছে? তথ্য ব্যবস্থাপনায়, যেমন তথ্য ব্যবস্থাপনা হচ্ছে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের সমীক্ষা জিনিসগুলো আছে না, যারা বিভিন্ন ধরনের তথ্য রাখে সরকারিভাবে, ওইগুলো ওইদের জন্য তথ্য ব্যবস্থাপনার দরকার হয়। যেমন পরিসংখ্যান ব্যুরো, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের জন্য তো অনেক তথ্য, সারা বাংলাদেশের জনগণ যারা ভোটার হয়েছে, আইডি কার্ড করছে, তাদের তথ্য ব্যবস্থাপনা করতে হয়। শিক্ষা ব্যুরোর মধ্যে হচ্ছে স্টুডেন্টদের, টিচারদের যাবতীয় বিভিন্ন তথ্য ব্যবস্থাপনা করা লাগে। রপ্তানি উন্নয়ন ব্যুরো, রপ্তানি উন্নয়ন, যেমন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, ওইখানে কোন পণ্য রপ্তানি হয়, কীভাবে রপ্তানি হয়, কত পরিমাণ, গত বছর কেমন ছিল, এই বছর কেমন ছিল, বিভিন্ন ধরনের সাংখ্যিক সংখ্যাগত জিনিস থাকে, এগুলো ব্যবস্থাপনা করা লাগে। তারপর ব্যাংকিং সম্পর্কে মনে হয় তোমাকে কিছু বলার প্রয়োজন আমি মনে করি না। সেটা হচ্ছে ঋণ সংক্রান্ত হিসাব নিকাশ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংকিংয়ের লেনদেন, এগুলা বাণিজ্যিক প্রতিষ্ঠানে তো অবশ্যই লাগে। দেখবা বিভিন্ন বড় বড় শপের মধ্যে কম্পিউটার একটা নিয়ে বসে আছে, স্ক্যানিং করে। আরও নানান কিছু আছে, এয়ারলাইন্স, টিকেট, তারপর হাবিজাবি অনেক কিছু, এগুলো তুমি পারবা আশা করি। শিক্ষা প্রতিষ্ঠানে লাগে, টেলিকমিউনিকেশন, এই যে টেলিফোন কলের রেকর্ড, মাসিক বিল, প্রিপেড কলিং, গ্রাহকের সেবা, বিভিন্ন জিনিস, তথ্য ব্যবস্থাপনা। উৎপাদন ক্ষেত্রে লাগে তোমার কলকারখানায় মজুদের পরিমাণ, চাহিদা, অর্ডারের হিসাব, এগুলা। এই এবার আসো, এবার আমরা জানার চেষ্টা করব কি নামক জিনিসটা কি, কি শিখব, কি জিনিসটা কি। ওকে, যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেস ফিল্ডের ডেটা, তথ্যাবলী, রেকর্ড শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয়, তাকে কি বা কি ফিল্ড বলা হয়। কি মানে হচ্ছে চাবি, আমরা নর্মালি জানি কি অর্থ হচ্ছে চাবি। চাবি দিয়া একটা রুমের তালার চাবি থাকলে আমরা ওই তালা, ওই রুমের মধ্যে আমরা ঢুকে যেতে পারি, এন্ট্রি নিতে পারি। ঠিক তেমনইভাবে একটা বিশাল ডেটাবেজের মধ্যে তোমার তথ্য দরকার। কি দরকার? তথ্য দরকার কোনো ব্যক্তি নিয়ে বা কোনো কিছু নিয়ে। এখন ধরো একটা জিনিসের উপরে তথ্য আছে, ধরো প্রায় 100-150টা তথ্য আছে। এখন আমি কি এই 100-150টা তথ্য সার্চ দিয়ে বের করব? না, কোনোভাবেই পসিবল না, বা পসিবল ঠিক আছে, কিন্তু এটা সময় সাপেক্ষ। তো আমি চেষ্টা করব ওইটার একটা কি রাখার জন্য, যে ওই জিনিসটা সার্চ করলে এটা চলে আসবে। যেমন তোমাকে দিয়ে স্যার উদাহরণ দেয়, ধরো তোমার অন্তত 20টা তথ্য একটা রেকর্ড আছে, বা একটা সারি আছে, রো আছে। ওইখানে ধরো তোমার বয়স লেখা আছে 18, তোমার ফোন নাম্বার দেওয়া আছে,
তোমার উচ্চতা দেওয়া আছে, তোমার ওজন দেওয়া আছে, তোমার গায়ের রং দেওয়া আছে, তোমার পছন্দ দেওয়া আছে, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি রাতে মানে তোমার সম্পর্কে সব তথ্য দেওয়া আছে। এখানে আমি কি তোমার বয়স দিয়া তোমার সার্চ দিব? না। এখানে আমার কি হচ্ছে তোমার নাম, অথবা আরেকটা হইতে পারে কি হচ্ছে তোমার নাম, একটা কোড রাখতে পারি আমি। প্রত্যেকটা রেকর্ডের জন্য ভিন্ন ভিন্ন কোড আছে। আমি একটা কোডকে কি হিসেবে ধরতে পারি এখানে, অথবা দিন ইসলাম এই সেলটাকে বা এই এই ফিল্ডটাকে আমি কি হিসেবে ধরতে পারি। তখন আমি এইটা যখন সার্চ করব অনুসন্ধান করার সময়, তখন তোমার দ্রুত চলে আসবে। তাহলে কি বুঝছো তো না, যে ফিল্ডের উপর ভিত্তি করে ডাটাবেজের ফিল্ডের ডাটা, তথ্যাবলীর রেকর্ড শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয় তাকে কি বা কি ফিল্ড বলা হয়। ডাটাবেজের কোনো ঘটনা অবস্থান বর্ণনা করার জন্য কি ফিল্ড ব্যবহৃত হয়। কি হচ্ছে একটি বিশেষ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য, যা দিয়ে কোনো এন্টিটির অন্য এক বা একাধিক অ্যাট্রিবিউটকে সহজে শনাক্ত করা যায়। কোনো এন্টিটি মানে হচ্ছে সত্তা, ঠিক আছে। এই যে যেমন তুমি দিন ইসলাম, এই এই এন্টিটি দিয়ে আমি একাধিক অ্যাট্রিবিউট, তোমার বিভিন্ন বৈশিষ্ট্য, তোমার বয়স, ওই যে তোমার পাশাপাশি যে লাইনের মধ্যে লেখা আছে ওইগুলো আমি শনাক্ত করতে পারবো। এই যেমন যে কোনো শ্রমিকের ডেটাবেস থেকে রোল নাম্বারের ভিত্তিতে, এই যে রোল নাম্বার থাকে ক্লাসের মধ্যে, দি তোমার নাম দিয়ে যদি বলি, তোমার ক্লাসে তোমার নামে অনেকেই থাকতে পারে। ওই যে স্যারের কোড বলছি না, এই কোডই হচ্ছে এখানে রুল নাম্বার। রুল নাম্বার তো আর সেম হবে না, কিন্তু নাম সেম হয়ে যেতে পারে। এই জন্য রুল নাম্বারের ভিত্তিতে অন্যান্য তথ্য খুঁজে বের করা যায়। এই কি হিসাব এক বা একাধিক অ্যাট্রিবিউটকে বিবেচনা করা হবে যা অন্য অ্যাট্রিবিউটগুলোকে শনাক্ত করতে সক্ষম। কি সমূহকে সাধারণত নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। কির মধ্যেও তিন ধরনের কি আছে, একটা হচ্ছে প্রাইমারি কি, আর একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আর একটা হচ্ছে ফরেন কি। এগুলো মুখস্থ করতে হবে। কি কয় প্রকার? তিন প্রকার: প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি। এবার আচ্ছা, প্রাইমারিটা কি একটু জানার চেষ্টা করি আমরা এখানে। প্রাইমারি কি? ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায় সেই ফিল্ডকে প্রাইমারি কি বলা হয়। এটা নর্মালি ইউনিক থাকে। ইউনিক থাকে। যেমন আমাদের ফেসবুক আইডি বা যে কোনো আইডিতে একটা ইউজার নেম থাকে, ওইটা ইউনিক। ওইটা অন্য কারো নাম আর হইতে পারে না। লিঙ্কের মধ্যে এগুলো দেখা যায়, লিঙ্ক শেয়ার করলে। বা তোমার ইনস্টাগ্রামের কথা যদি বলি, সেম কথা। ঠিক সেমভাবে প্রাইমারি কিটা হয় সবচেয়ে ইউনিক, ঠিক আছে। এটা আর থাকে না, এটা অদ্বিতীয়। তাহলে ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি ফিল্ড মানে এই ফিল্ডগুলা, বক্সগুলো এক একটা ফিল্ড, ঠিক আছে। যেই ফিল্ডের মান অর্থাৎ ফিল্ডের মধ্যে যা লেখা আছে ওইগুলা মান দ্বারা একটি রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণ, যেমন এখানে রেকর্ড আছে দুইটা, কয়টা আছে এখানে রেকর্ড? দুইটা আছে। একটা রেকর্ড থেকে আরেকটা রেকর্ডকে সম্পূর্ণ আলাদা করা যায়, ওইটা হচ্ছে প্রাইমারি কি। এই জাতীয় ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন হতে হয়, দেখছ বলছি না। অর্থাৎ কোনো এই ডেটা টোটালি ইউনিক হবে, অন্যর সাথে কারো কোনো রেকর্ডের সাথে মিলবে না, ভিন্ন হতে। অর্থাৎ কোনো ডুপ্লিকেট ডেটা থাকতে পারে না। একটি ফিল্ড নিয়ে কি ফিল্ড তৈরি হলে তখন তা প্রাইমারি কি হলো। প্রাইমারি কি অর্থাৎ একটা ফিল্ড নিয়ে যদি আমি কি তৈরি করি, তাইলে ওইটা হচ্ছে প্রাইমারি কি। অর্থাৎ তোমার নিয়ে তো অনেক তথ্য আছে, এখন তোমার নাম বরাবর একটা কোড লিখে দিছি আমি, ওই কোডটাই হচ্ছে প্রাইমারি কি। এবং আমি প্রত্যেক নামের মধ্যে বরাবর একটা কোড থাকে, ওই কোড দিয়ে আমি সার্চ করব, অথবা রুল নাম্বার দিয়ে সার্চ করব ক্লাসের। ওই রুল নাম্বার হচ্ছে প্রাইমারি কি, খোঁজার একমাত্র অপশন, ওইটাকে বলে প্রাইমারি কি। কিন্তু পরবর্তীতে যখন আমি একটা অর্থাৎ শুধু আমি রোলেই রাখবো না বা নামের কোডেই রাখবো না। ধরো ক্লাসের ক্ষেত্রে যদি বলি, ক্লাসের ক্ষেত্রে হচ্ছে রোল নাম্বার হচ্ছে প্রাইমারি কি, আমরা রোল নাম্বার দিয়েই সবাইকে নর্মালি খুঁজি। এখন আমি চাইলে প্রাইমারি কি না করে এটাকে আমি কম্পোজিট প্রাইমারি কিতে নিতে পারি। কি কম্পোজিট প্রাইমারি কি দাঁড়ানো হচ্ছে এখানে আর কি একটা থাকবে না। যেমন ধরো রোল নাম্বার ছিল, ঠিক আছে, একটা থাকবে না। কম্পোজিট কিতে তোমার অন্যান্য আরও ফিল্ড আসতে পারে। যেমন রোল নাম্বার দিয়ে যদি বলি, এই রোল নাম্বারে এত, ধরো ওই ক্লাসের মধ্যে, ধরো মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলে বা কোনো হল রুমের মধ্যে পড়তে, কোনো আলোচনা সভাতে, ওইখানে কিন্তু সব ক্লাসের পোলাপান থাকে। এখন আমি যদি ওইখানে কোড দিয়ে ডাক দিই, রোল নাম্বার দিয়ে ডাক দিই, এই রোল নাম্বার 3 তুমি কই। এখন এখানে যদি ধরো
ক্লাস 6 থেকে 10 পর্যন্ত থাকে তাহলে কিন্তু 5টা ক্লাস আছে। এখন 5 ক্লাসের মধ্যে 3টা রোল নাম্বার, 3 রোল নাম্বারের 5 জন আছে। এখন কি 5 জন দাঁড়াবে? তখন এটাই মূল কি না, এটার সাথে আরও সহযোগী কী থাকে তখন? সহযোগী কী হচ্ছে, এই ক্লাস 10-এর রুল 3 দাঁড়াও। তাইলে এখানে 2টা তথ্য লাগছে আমার, 2টার সেল লাগছে বা 2টা সেল কি লাগছে আমার। একটা হচ্ছে রোল নাম্বার আর একটা হচ্ছে ক্লাস নাম, ক্লাসের নাম, 2টা। ওই সময় এটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, ঠিক আছে? তাহলে প্রাইমারি কি যেটা, সেটা হচ্ছে একটা মাত্র কি থাকে প্রাইমারি, ওইটা দিয়ে শুধু রোল নাম্বার বেস করেই খোঁজে। আর কম্পোজিট প্রাইমারি কি হচ্ছে একের অধিক, অর্থাৎ একটা না 2টা 3টা এরকম হইতে পারে তোমার কি থাকে, একটা রেকর্ডের মধ্যে 2টা কি থাকতে পারে, 3টা কি থাকতে পারে। ওই ক্ষেত্রে এটাকে বলে কম্পোজিট প্রাইমারি কি। কোনো টেবিলে 2 বা ততোধিক ফিল্ড, অ্যাট্রিবিউট বা কি সম্মিলিতভাবে কোনো এন্টিটি সেটকে শনাক্ত করতে পারলে তাদেরকে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি। এই কম্পোজিট প্রাইমারি কিগুলোর একটিকে প্রাথমিক কি বিবেচনা করে বাকিগুলোকে বলা হয় অল্টারনেট কি, ঠিক আছে? ধরো ওই যে ডাক দিলাম রোল নাম্বার 3 ক্লাস 9, এখানে একটা হবে আমার প্রাইমারি কি আর বাকিগুলো হবে অল্টারনেটিভ। তবে টোটাল যেহেতু একের অধিক কি আছে এখানে, এই জন্য এটা হচ্ছে মূলত কম্পোজিট প্রাইমারি কি। এবার আসো, এই যে এখানে ব্যাখ্যা আছে, আলোচনা তুমি ফস করে পড়ে নিও একটু প্রয়োজনে। এবার আসো ফরেন কি সম্পর্কটা আমরা একটু জানার চেষ্টা করি। ফরেন কিটা আসলে কি? রিলেশন ডেটাবেজের ক্ষেত্রে একটি টেবিলের প্রাইমারি কি অন্য ডেটা টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হলে প্রথম ফাইলের বা টেবিলের প্রাইমারি কি দ্বিতীয় ফাইলের টেবিলের জন্য ফরেন কি বলা হয়। আচ্ছা, কনসেপ্ট খুব ক্লিয়ার। ফরেন মানে কি? ফরেন মানে বিদেশি। ফরেন মানে কি? বিদেশি। এখন একটা টেবিলে যদি একটা দেশ ধরা হয় আর একটা টেবিলে যদি একটা দেশ ধরা হয়, তাহলে এখানে কয়টা দেশ আছে? 2টা দেশ। এখন এই দেশের যে নাগরিক, ধরো এই প্রত্যেকটা সেলের মধ্যে এগুলো যারা আছে এরা এক একটা নাগরিক সদস্য। তাহলে এরা এই টেবিলের জন্য এইখানকার সেলগুলো ফরেনার না, বিদেশি না? অবশ্যই বিদেশি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। প্রয়োজনে আমি আবার বলতেছি, 2টা টেবিল, এটা এক দেশ, আমরা এবার দেশ হিসাবে চিন্তা করতেছি, এটা এক দেশ, 2টা ভিন্ন ভিন্ন দেশ। এই দেশগুলোর সদস্য হচ্ছে এই প্রত্যেকটা গড় মধ্যে যা লেখা আছে এগুলো সদস্য। তাহলে এই দেশের সদস্যগুলা ওই দেশের ভাবে চিন্তা করতে গেলে কি হবে? ফরেনার হবে না? ধরো এটার ধরলাম বাংলাদেশ, এটার ধরলাম ইন্ডিয়া। এখন এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষ সদস্য আর এগুলো ইন্ডিয়ার মানুষ সদস্য। এখন এই বাংলাদেশের জন্য এরা ফরেনার না, বিদেশি না? বিদেশি। এখন সেম সেম চেয়ারার মানুষ থাকতে পারে না? সেম সেম মানুষ চেয়ারার মানুষ থাকতে পারে না 2 দেশের মধ্যে। এই ব্যাপারটা হচ্ছে এখানে। তাহলে আমি আবার সংজ্ঞাটা বলি, এবার কানেক্ট করতে পারবো আশা করি। রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে একটি টেবিলের প্রাইমারি কি, যেমন এই যে এই টেবিলটা কি, এই টেবিলটা বা বাংলাদেশের কথা বলি, এখানে একটা কি আছে, কাস্ট আইডি। কি আছে? কাস্ট আইডি। এটা এই টেবিলে এইটাই প্রাইমারি কি, যে 1001, 1002, 1003, তারপর হচ্ছে তোমার 1004, ওকে, 1004, এগুলাই হচ্ছে প্রাইমারি কি। এখন কি বলছে, একটি টেবিলের প্রাইমারি কি অন্য ডাটা টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হলে, অন্য ডাটা টেবিলের সাধারণ কি হিসেবে। দেখো এবার আসো, এবার আরেক দেশে চলে গেছি, আমরা ইন্ডিয়ায় চলে গেছি। এখন এই টেবিলের মধ্যে আসলে প্রাইমারি কি হচ্ছে অর্ডার নাম্বার। কি নাম্বার? অর্ডার নাম্বার। অর্ডার নাম্বার দিয়ে অর্ডার নির্দিষ্ট করে কীভাবে, অর্ডার একটা দোকানে কয়টা অর্ডার আসছে অনলাইনে, ওইটা নির্দিষ্ট করা হয় অর্ডারের নাম্বার দিয়ে, ওইগুলো ইউনিক আইডি। হ্যাঁ, এটাই হচ্ছে ওইটার প্রাইমারি কি। কিন্তু ওইখানে আবার কাস্ট আইডিও আছে ওই টেবিলের। কি আইডি আছে? কাস্ট আইডিও আছে। তাইলে এখানে কি একটি টেবিলের প্রাইমারি কি অন্য ডাটা টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হলে, এইখানে কাস্ট আইডি হচ্ছে প্রাইমারি কি, কিন্তু এইখানকার কাস্ট আইডিটা নর্মাল ব্যবহার হয়েছে, সাধারণ হিসেবে ব্যবহার হয়েছে। ব্যবহার হলে প্রথম ফাইলের টেবিলের প্রাইমারি কিকে দ্বিতীয় টেবিলের জন্য ফরেন কি বলা হয়। কি? প্রথম টেবিলের প্রাইমারি কিকে দ্বিতীয় টেবিলের জন্য ফরেন কি বলা হয়। এখন কোনটারে ফরেন কি ধরবে? এটারে ফরেন কি ধরবো না এটাকে ফরেন কি ধরবো? না, যেইখানে এটা প্রাইমারি কি আর যেইখানে এটা প্রাইমারি কি না, যেটার জন্য এটা প্রাইমারি কি না সেটার জন্য এটা হচ্ছে ফরেন কি।
কিন্তু এইখানে এটা প্রাইমারি কি না, এটা একটা নর্মাল ডাটা। কিন্তু যেহেতু এই নামে আরেক টেবিলে আছে সেম, তাইলে অর্থাৎ সোজা কথা হচ্ছে এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। এখন বা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ধরো দীন ইসলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী ধরো দীন ইসলাম, সেই প্রধান। কিন্তু ইন্ডিয়ার প্রধানমন্ত্রী দীন ইসলাম না, কিন্তু ইন্ডিয়ার মধ্যে দীন ইসলাম নামে একজন আছে, ঠিক আছে। এখন ইন্ডিয়া বলবে, যেহেতু ওইখানে আছে, তাহলে এটা বলবে প্রাইমারি কি, ফরেন কি, মানে বিদেশি কি, অর্থাৎ নিজের দেশের না, অন্য দেশের। ঠিক আছে, স্যারে বুঝানো মনে রাখার জন্য কৌশল দেখাইতেছি, তুমি নিজের মতো করে প্রয়োজনে আরও বাহির করো। অর্থাৎ সেম জিনিস দুই জায়গাতে আছে, এইখানে এটা প্রাইমারি কি হিসেবে ব্যবহার হয়েছে, এখানে এটা নর্মাল আছে। যেই টেবিলের মধ্যে এটা নর্মাল আছে তার জন্য আগেরটা হচ্ছে ফরেন কি। এখানে ফরেন কি আর প্রাইমারি কি এর মধ্যে তোমার পার্থক্য দেওয়া আছে, এগুলা একটু পড়ে নিও। আচ্ছা, আমি একটু আলোচনা করে দিই কয়েকটা। যে কি দিয়ে কোনো নির্দিষ্ট কোনো এন্টিটি সেটকে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি বলে। একটাই থাকে শুধু, জানি আমরা এটা। ফরেন কি হচ্ছে একটি টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়, তাকে ফরেন কি বলা হয়। একটি টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলের মধ্যেও সেটা থাকে, কিন্তু সেটা সাধারণ, সেটা কোনো কি থাকে না, সে ব্যবহৃত হয়, তাকে বলা হয় ফরেন কি। প্রাইমারি কি এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ফিল্ডের প্রত্যেকটি ভ্যালু ইউনিক বা অদ্বিতীয়। আর ফরেন কি এর বৈশিষ্ট্য হচ্ছে এটি সর্বদা প্রাইমারি কিকে রেফার করে। কি করে? প্রাইমারি কিকে রেফার করে। রেফার মানে কপি পেস্ট, অর্থাৎ ফরেন কির মধ্যে যা লেখা থাকে, মানে ওই জায়গাতে যা লেখা থাকে এইখানেও সেম জিনিসটাই উল্লেখ থাকে আর কি। তারপর এটি নাল নয়, আর এর চেয়ে এটি নাল। এটি নাল নয়, এটি নাল। এখন নাল কি আর নাল নয় কি এটা তোমার জানতে হইব। দেখো, নাল মানে হচ্ছে খালি, যেই সেলের মধ্যে কিছু লেখা থাকে। এই যে ঘরগুলো দেখছো না, এই যে হাসান, ঠিক আছে, এটা দিয়ে স্যারে বুঝতে পারতাম না, স্যারে ওই পৃষ্ঠায় যাই তাহলে ভালো বুঝবা। এখানে দেখো, এখানে লেখা আছে 1001। কত লেখা আছে এখানে? এখানে লেখা আছে 1001, এখানেও লেখা আছে 1001। এখন এটা যেহেতু প্রাইমারি কি আর এটা যেহেতু ফরেন কি, তাইলে আমরা, এইটা হচ্ছে আমাদের মূল, এখানে আমরা 1001 এটা লিখে ফেলছি। তার মানে নাল মানে যে এটার মধ্যে কিচ্ছু নাই। তাইলে এখানে তো আমরা 1001 আমরা লিখছি, তাইলে কি এটা নাল? নাল না, এখানে লেখা আছে 1001 লেখা আছে, এটা নাল নয়। এই জন্য বলছে প্রাইমারি কি নাল হয় না। কিন্তু ফরেন কি 1001 এখানে লেখা আছে, এটারে বলছে নাল। এটারে কি বলছে? এটারে বলছে নাল। কিন্তু কেন নাল? এখানে আমরা যদিও চোখে দেখতেছি যে 1001 লেখা, কিন্তু বাস্তবে এখানে 1001 আসলে এই সেলে লেখে নাই। শুধু একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলার মাধ্যমে এখানে লিখলে এই জায়গাগুলো সব এই জায়গাতে কপি পেস্ট হয়ে চলে আসে সূত্র আকারে। কিন্তু তুমি যদি ক্লিক করে ভিতরে ঢুকো দেখবা 101 এখানে লেখা নাই। এই জন্য এটারে বলা হয়েছে নাল। বুঝছো? ধরো এটা যদি আচ্ছা, সেল নাম্বার এ, রো নাম্বার এ, কলাম নাম্বার 1, তাহলে এই ফিল্ডের নাম হবে A1। এখন আমি যদি এখানে ইজ ইকুয়াল টু A1 লিখে দেই, কাস্ট আইডি না লিখে, তাহলে এই কাস্ট আইডি অটোমেটিক্যালি চলে আসবে, এই সেল থেকে কপি করে এখানে শো করবে। এই জন্য এটা নাল না, এটা হচ্ছে নাল। আশা করি বুঝছো। এবার আসো 4 নাম্বার। প্রাইমারি কি হচ্ছে প্যারেন্ট বা পিতা, আর ফরেন কি হচ্ছে এটা চাইল্ড অর্থাৎ শিশু। সোজা কথা হচ্ছে পিতার থেকেই তো সন্তান আসে নাকি, পিতা মাতার থেকেই তো সন্তান আসে, প্যারেন্ট। এই জন্য ওই যে ওইখানে আমরা লিখি, ওইখানে ওই জিনিসটার আসলে অস্তিত্ব আছে, ঠিক না? এই যে প্যারেন্ট কি অর্থাৎ প্রাইমারি কি, ওইখানে অস্তিত্ব আছে, ওইখানে আমরা নিজেরা লিখি যেরকম নাল নয়, ওইখানে কিছু লেখা আছে। আর এটা চাইল্ড, অ্যাকচুয়ালি এটা ওই প্রাইমারি কি থেকে কপি পেস্ট হয়ে এখানে আসছে, এই জন্য এটাকে চাইল্ড বলা হয়েছে। এখানে এটা জন্ম হয় নাই, এটা আরেক জায়গা থেকে আসছে, এই জন্য এটা চাইল্ড, ওইটা থেকে আসছে, প্যারেন্ট থেকে, প্রাইমারি কি থেকে এটা কপি হয়ে ফরেনে আসছে,
এই জন্য এটা চাইল্ড। পরেরটা 5 ডেটা শনাক্তকরণে ব্যবহৃত হয় আর দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে ব্যবহৃত হয়। কি তৈরি করতে? রিলেশন, সম্পর্ক তৈরি করতে ব্যবহৃত হয়। একটি টেবিলে একটি মাত্র প্রাইমারি কি থাকে, একটি টেবিলে বিভিন্ন টেবিলের একাধিক ফরেন কি থাকতে পারে। খুব সিম্পল। তুমি যদি 8-10টা টেবিল করো, কথার কথা বলি, তো ওইখান থেকে তোমার 3-4টা নতুন আরেকটা টেবিল তৈরি করছো, ওই টেবিলগুলোর তথ্য তুমি এই টেবিলে নিয়ে আসছো, তো তোমার 3-4টা কলাম কপি পেস্ট হবে এখানে হয়তো। এটাই বুঝাইছে এখানে। তো আমাদের প্রাইমারি এইটুকু পর্যন্ত আমাদের বেসিক আলোচনা ছিল। আমরা আরেকটা ভিডিও বানাবো এখানে, ওইটা ডেটাবেস রিলেশন নিয়ে শুরু করব। আপাতত এটা এখানে ক্লোজ করি।